সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে বাংলা ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব কবিতা নিয়ে। আমরা জানবো কবিতা কি, আধুনিক কালের কবিতার ধরন ও প্রকৃতি কেমন, সেটা আমরা এই ক্লাসের মাধ্যমে জানবো। আশা করছি তোমরা ক্লাসটি উপভোগ করবা। মানবমনের ভাবনা কল্পনা যখন অনুভূতিরঞ্জিত হয়ে যথাবিহিত শব্দ সম্ভারে বাস্তব সুষমামণ্ডিত চিত্রাত্মক ও ছন্দময় রূপ লাভ করে, তখনই তাকে কবিতা বলে অভিহিত করা যায়। অর্থাৎ একজন মানুষের যে ভাবনা, যে কল্পনা, সেটাকে সে যখন তার অনুভূতির রঙে রাঙিয়ে উপযুক্ত শব্দের সম্ভারে বা যথাবিহিত শব্দের সম্ভারে বাস্তব সুষমামণ্ডিত করে তুলবে এবং সাথে সাথে সেটাকে চিত্রাত্মক ও ছন্দময় রূপ দান করবে, তখনই সেটাকে আমরা কবিতা বলবো। এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন, অন্তর হতে আহরি বচন, আনন্দ লোক করি বিরোচন, গীতরস ধারা করি সিঞ্চন, সংসার ধুলি জালে। এই কবিতা নিয়ে বিশ্বব্যাপী সর্বজন গ্রাহ্য সংজ্ঞা হচ্ছে কলেরিজের। কলেরিজ বলেছিলেন, বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার, অর্থাৎ অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণীবিন্যাসকে কবিতা বলে। অপরিহার্য শব্দ হচ্ছে এমন শব্দ যে শব্দ না হলেই নয়। আমরা দেখি কবিতার মধ্যে যে শব্দগুলো ব্যবহৃত হয় তার মধ্যে একটা শব্দেরও যদি বিচ্যুতি ঘটে বা সেখান থেকে যদি একটা শব্দ স্থানচ্যুত হয়, তাহলে কবিতার যে আবেদন, এই কবিতার যে রস, সেটি সাথে সাথে নষ্ট হয়ে যায়। এই জন্য বলা হয়েছে অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী যে বাণীবিন্যাস, সেটাই হচ্ছে কবিতা। আধুনিককালে কবিতার দুটি বিশেষ দিক বা ধারা রয়েছে, একটি হচ্ছে সনেট আর একটি হচ্ছে গীতিকবিতা। সনেটের আরেক নাম হচ্ছে চতুর্দশপদী কবিতা। আমরা প্রথমেই সনেট বা চতুর্দশপদী কবিতা কি সেটা জানবো। সনেট কবিতার একটি বিশেষ রূপকল্প। একটি সনেটে 14 পংক্তি থাকে। ওই 14 পংক্তি 8 পংক্তি ও 6 পংক্তিতে বিভাজিত হয়। প্রথম 8 পংক্তিকে অষ্টক ও শেষ 6 পংক্তিকে শতক বলে। অর্থাৎ আমরা জানি সনেট যে 14 লাইনের কবিতা, তার মধ্যে দুটো ভাগ রয়েছে, একটি হচ্ছে অষ্টক আর একটি হচ্ছে শতক। প্রথম 8 লাইনকে অষ্টক এবং শেষের 6 লাইনকে শতক বলে। একটি সনেট একটি মাত্র ভাবের বাহন, তার মধ্যে অষ্টক ও শতকে একটু পার্থক্য থাকে। অষ্টকে যে ভাব প্রকাশিত হয়, শতকে তার সম্প্রসারণ থাকে। অর্থাৎ অষ্টকে প্রথম যে 8 লাইন, সেই 8 লাইনের মধ্যে, সেই অষ্টকের মধ্যে লেখক যে ভাবের অবতারণা করেন, শতকে গিয়ে শেষের 6 লাইনে তিনি তার সম্প্রসারণ করে থাকেন। তবে সবসময় যে অষ্টকে একটা ভাবের অবতারণা করবেন, শতকে গিয়ে তার সম্প্রসারণ করবেন, এমন কিন্তু নয়। কখনো কখনো ঈশ্বর ছড়ানো বক্তব্য থাকে অথবা বিরোধী কোনো প্রশ্ন উচ্চারিত হতে পারে। তবে অষ্টক এবং শতক মিলে কবিতার একটি অখণ্ড মণ্ডল রচিত হবে। সনেটের প্রবর্তন করেন পেত্রাক। পেত্রাকের হাত ধরে সনেট এলেও এই সনেটকে আরও কিছুটা পরিমার্জিত, কিছুটা নতুনত্ব দান করেন শেক্সপিয়র, এবং এই কারণেই গঠনের দিক থেকে সারা পৃথিবীতে মূলত সনেটের যে ব্যবহার বা তার যে গঠন বা তার যে রচনার দিক রয়েছে, সেটা দুরকম। একটা হচ্ছে পেত্রাকীয়, অন্যটি হচ্ছে শেক্সপিয়রীয়। বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি 1860 সালে তার বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে তিনি জানান যে তিনি বাংলা ভাষায় সনেট লেখা শুরু করেছেন। সে সময় তিনি একটা সনেট রচনা করেছেন বা একটা চতুর্দশপদী কবিতা রচনা করেছেন। সেটাকে পরে তিনি নাম দিয়েছেন বঙ্গভাষা। সেই বঙ্গভাষাটাই হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সনেট। এবং এই বঙ্গভাষা শুধু বাংলা সাহিত্যের প্রথম সনেটই নয়, এটা বাংলা সাহিত্যের সেরা সনেটগুলোর একটি। তো যাই হোক, মাইকেল মধুসূদন দত্তকে আধুনিক বাংলা কবিতার জনক বলা হয়। এখানে অনেকগুলো তথ্য থাকবে, এগুলো তোমাদের বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য পরে কাজ দেবে। তো এই তথ্যগুলো তোমরা তোমাদের যে নিজস্ব যে খাতা, সেখানে তোমরা সংরক্ষণ করবা। এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে গীতি কবিতা। গীতি কবিতা কথাটির অর্থ গান ও কবিতার সংমিশ্রণ। ইংরেজিতে একে বলা হয় লিরিক। সঙ্গীতমুখর এই কবিতাগুলো বাদ্যযন্ত্র সহযোগে গীত হতো বলে এদের নাম লিরিক বা গীতি কবিতা। আদিতে গীতি কবিতা ছিল গীতাত্মক, অর্থাৎ গীতার শ্লোকের মধ্যেই গীতি কবিতাটা সীমাবদ্ধ ছিল।
এরপরে এসেছে বৈষ্ণব কবিতা। সেই বৈষ্ণব কবিতা আমাদের সাহিত্যের অন্যতম একটা অংশ, আমাদের গৌরবের বিষয়। সেই বৈষ্ণব কবিতাও মূলত পাঠ্য কবিতা নয়, গীতি কবিতা। তবে আধুনিককালে কাব্যবিচারের মান পরিবর্তিত হয়েছে, তাই আমরা আধুনিক কালের বিচারে গীতি কবিতার মান নির্ধারণ করব। কবির আত্মগত ভাব উচ্ছ্বাস এবং ভাবানুভূতি যখন সঙ্গীতমুখর হয়ে কাব্যিক রূপে রূপায়িত হয় তাকে গীতি কবিতা বলে। অর্থাৎ কবির একান্ত আত্মগত ভাব উচ্ছ্বাস, একান্ত নিজের আবেগ অনুভূতি যখন সেটা যখন সঙ্গীত মুখর হয়ে কাব্যিক রূপে রূপায়িত হবে তখন সেটাকে আমরা গীতি কবিতা বলি। বঙ্কিমচন্দ্রের ভাষায় বক্তার ভাবোচ্ছ্বাসের পরিপুষ্টন মাত্র যাহার উদ্দেশ্য সে কাব্যই গীতিকাব্য। রবীন্দ্রনাথ আরো সহজ এবং বিস্তৃতভাবে বলেছেন যাহাকে আমরা গীতিকাব্য বলিয়া থাকি, অর্থাৎ যাহা একটুখানির মধ্যে একটিমাত্র ভাবের বিকাশ। ওই যেমন বিদ্যাপতির এই ভরা বাদর মাহবাদর শূন্য মন্দির মোড়, সেও আমাদের বহুদিনের অব্যক্ত ভাবের একটি, কোনো সুযোগ আশ্রয় করিয়া ফুটিয়া ওঠা। রবীন্দ্রনাথের এই গীতিকবিতার স্বরূপ বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারি গীতিকবিতা আকারে ছোট হবে এবং তাতে মূলভাব থাকবে একটাই। বাংলা কবিতায় গীতিকবিতার যুগ শুরু করেন বিহারীলাল চক্রবর্তী। তার জন্ম 1835 এবং মৃত্যু 1894। তাকে আধুনিক বাংলা গীতিকবিতার জনক বলা হয়। আর পৃথিবীর আদি কবি বলা হয় রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মীকিকে। তার রচিত রামায়ণ পৃথিবীর অন্যতম প্রাচীন সুপ্রাচীন মহাকাব্য। সাথে সাথে তিনি সবচেয়ে প্রাচীন বা আদি কবি তাকে বলা হয়। তার রচিত রামায়ণে 24,000 শ্লোক ও 500 বেশি অধ্যায় আছে। রামায়ণই পৃথিবীর একমাত্র গ্রন্থ যা সাধারণ একটি কাব্য হওয়া সত্ত্বেও ধর্মীয় গ্রন্থ হিসেবে স্বীকৃতি পায়। এরপরে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছেন চন্দ্রাবতী। মধ্যযুগে এই কবি ছিলেন চিরকুমারী। দস্যু কেনারাম চন্দ্রাবতীর উল্লেখযোগ্য গ্রন্থ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ শগীর। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান লিখেন তিনি। চতুর্দশ শতকের কবি শাহ মোহাম্মদ শগীর রচিত ইউসুফ জুলেখা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান মহিলা কবি রহিমুন নেছা, যার জন্ম 1763 এবং মৃত্যু 1800 সালে। পদ্মাবতী, আলাউল রচিত পদ্মাবতী কাব্য গ্রন্থের লিপিকার হিসেবে তিনি বিশেষ খ্যাত হয়ে আছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইখানেই শেষ করব। এখানে অনেকগুলো তথ্য দেওয়া হয়েছে, যে তথ্যগুলো কবিতার সাথে সংশ্লিষ্ট বা তোমাদের যে কাব্য সাহিত্য সেটার সাথে সংশ্লিষ্ট, এগুলো তোমাদের না জানলে নয়। সাথে সাথে তোমরা যারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছু বা ভর্তি হতে চাও তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এই জন্য আমি কিছু তথ্য পড়ার মাঝখানে কিছু তথ্য তোমাদেরকে দিয়েছি, তোমরা এগুলো তোমাদের সংরক্ষণে রাখবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার সর্বাঙ্গীন সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের সবাইকে ধন্যবাদ।